বন্ধুর স্ত্রী লিজার হাত ধরে বসে আছে জায়েদ। দুজনের মধ্যে সম্পর্ক অনেক দিনের। জায়েদ লিজার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, কি হয়েছে তোমার? আজকে তোমার মনটা খুব খারাপ মনে হচ্ছে। লিজা জায়েদের থেকে নিজের হাতটা সরিয়ে নিল, তারপর রাগী গলায় বলল, কালকে আসবে বলেও আসুনি কেন? আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমার অপেক্ষার কোনো মূল্য নেই, তাই না? এসব তুমি কি বলছো? তোমার মূল্য থাকবে না এও হতে পারে। তুমি তো আমার সব। লিজা অভিমানী গলায় বলল, আমি যদি তোমার সব হই তাহলে তোমার বউ তোমার কি? ওকে কেন ছেড়ে দিচ্ছ না? আমি তো তোমার কাছে চলে আসার জন্য প্রস্তুত, অথচ তুমি রাজি হচ্ছ না, নানান বাহানা শুরু করেছ। লিজার কথায় কিছুটা মিয়ে গেল জায়েদ, কারণ লিজা তার বন্ধুর স্ত্রী। জায়েদের বন্ধু সুমন দেশের বাইরে যাওয়ার আগে জায়েদকে বলেছিল তার পরিবারের খেয়াল রাখতে। সাহায্য করার বাহানায় এখানে আসতে আসতে দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। জায়েদ লিজার কথা এড়িয়ে বলল, এসব কথা বাদ দাও লিজা, চলো রুমে যাই। এতদিন পর এসেছি, কোথায় দুজন মিলে একটু একান্ত সময় কাটাবো, তা না করে এসব কথা বলে অযথা সময় নষ্ট করছো। জায়েদের কথায় পাত্তা দিল না লিজা। আজ সে পণ করেছে জায়েদের সাথে একটা হেস্তনেস্ত করে তবেই দম নেবে। এ কথা বললে তো হবে না জায়েদ, অনেকদিন থেকেই তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ। কিছুদিন পরেই সুমন দেশে চলে আসবে, তখন আর আমাদের এই সম্পর্ক চালিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই যা করার এখনই করতে হবে। তুমি তো জানো আমার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, হুট করেই তো কোনো কিছু করতে পারি না, তার জন্য সময় দরকার। লিজা মুখ কালো করে ফেলল, কপট রাগ দেখিয়ে বলল, তাহলে আমার কাছে এসেছো কেন? যাও, নিজের বউয়ের কাছে যাও। আরে রাগ করছো কেন? বউকে ভালো লাগলে কি আর তোমার কাছে আসতাম? লিজা জায়েদের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, একটা কথা পরিষ্কার শুনে রাখো জায়েদ, আমার সাথে বেইমানি করার কথা চিন্তাও করো না। আমাকে ব্যবহার করে পরে বইয়ের আঁচলের তলায় লুকাবে ভেবে থাকলে ভুল ভাবছো। তোমার নামে আমি রেপ কেস করব, বলবো সাহায্যের নাম করে বাসায় এসে আমার সাথে জোর জবরদস্তি করেছো, তখন হাজতে বসে বইয়ের আঁচলে লুকিও। জায়েদ ভরকে গেল। লিজা সাংঘাতিক মেয়ে, যা বলেছে তা করে ফেলতে সময় নেবে না। তাছাড়া নিজের স্ত্রীর প্রতি প্রচণ্ড অনীহা তার। লিজার মতো সুন্দরী মেয়েকে এভাবে হাতছাড়া করা উচিত হবে না। অনেক ভাবনা চিন্তা করে জায়েদ লিজাকে বলল, ঠিক আছে, কবে বিয়ে করবে বলো, তবে একটা কথা মাথায় রেখো, বিয়ের আগে তোমাকে অবশ্যই সুমনের কাছ থেকে তালাক নিতে হবে, তবে আমাদের বিয়ে আইনতভাবে কার্যকর হবে। ঠিক আছে, আমি সুমনকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু এরপর যে তুমি আমাকে বিয়ে করবে তার নিশ্চয়তা কি? জায়েদ এবার বিরক্ত হল, কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, কি নিশ্চয়তা চাই তোমার? লিজা যেন এই কথাটারই অপেক্ষায় ছিল, তাই সময় নষ্ট না করে বলল, নিতুকে ডিভোর্স দাও, আমি সতীনের সংসার করব না। জায়েদ তপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি নিতুকে ডিভোর্স দিয়ে দেব। লিজার যেন খুশি ধরে না, চোখ মুখ চকচক করছে তার। সে খুশিতে আত্মহারা হয়ে বলল, আচ্ছা দাঁড়াও, আজ তোমার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, কথা বলতে গিয়ে মনেই ছিল না, আমি নিয়ে আসছি। লিজা খুশি মনে চলে গেল। জায়েদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নিতু সবকিছু মেনে না নিলে সমস্যা। বাসে গিয়ে এ ব্যাপারে নিতুকে জানাতে হবে। জায়েদ বাসায় ফিরল রাত করে। নিতু তখন ডাইনিং টেবিলে ছিমাচ্ছে। জায়েদকে আসতে দেখে ঘুম ঘুম গলায় বলল, এত দেরি করলে কেন? কোথায় ছিলে এতক্ষণ? নিতুর এ স্বাভাবিক প্রশ্ন আদিক্ষেতা মনে হলো জায়েদের, তাই সে রাগী গলায় বলল, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? শোনো নিতু, আমি অনেকদিন যাবৎ চেষ্টা করছি তোমার সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়, আমি ডিভোর্স চাই। নিতুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চেয়ার ধরে নিজেকে সামলাতে চাইল, পুরো শরীর কাঁপছে তার। বুঝে আসা গলায় বলল, কি বলছো? আমি ঠিকই বলছি নিতু, আমি আর পারছি না, দয়া করে আমাকে মুক্তি দাও। নিতুর গলা শুকিয়ে যাচ্ছে। জায়েদের চেঁচামেচি শুনে তার মা লাইলা আফরোজ বেরিয়ে এসেছেন। কি হয়েছে জায়েদ, রাত বিরাতে এমন চেঁচামেচি করছো কেন? আমি নিতুকে ডিভোর্স দেব মা, ওর সাথে আমার সংসার করা আর সম্ভব নয়। লাইলা আফরোজ বিস্মিত চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। নিতু ফুফিয়ে কেঁদে যাচ্ছে। কি হয়েছে বলবে তো? কি করেছে নিতু? কোন অপরাধে তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো? আমি এত কথা বলতে পারবো না মা, তুমি কালি ওকে ওর ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে, আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই জায়েদ চলে গেল। লাইলা আফরোজ হতভম্ব চোখে সব দেখলেন। নিতুর কান্না দেখে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই খুঁজে পেলেন না। নিতুর বড় ভাই মনির নিতুকে নিতে এসেছে। সারা রাত কান্না করে নিতুর চোখ মুখ ফুলে গেছে। মনির লাইলা আফরোজকে বললেন, আমার বোনের দোষটা কি সেটা অন্তত জানার অধিকার আমাদের আছে খালাম্মা। বিনা অপরাধে আমার বোনের গায়ে তালাকের তকমা লাগালে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি নিজেও তো জানি না কি হয়েছে ওদের মধ্যে,
তাছাড়া যে সংসার করবে সেই যদি রাখতে না চায় তাহলে আমিই বা কি করব? আমার বোনের জীবনের প্রশ্ন, অথচ আপনি কেমন খাপছাড়া কথা বলছেন। আপনার ছেলেকে ডাকুন, আমি ওর সাথে কথা বলবো। মনিরের চিৎকার চেঁচামেচি শুনে জায়েদ নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। এভাবে অসভ্যের মতো চেঁচামেচি করছেন কেন? এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকেরা কি এভাবে অকারণে বউ তালাক দেয়? আমার বোনের দোষ বলো, না হলে এর ফল খুব খারাপ হবে বলে দিচ্ছি। জায়েদ দমে গেল না। নিতুর মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা এসব ঝামেলায় যেতে চায় না। দু একটা হুমকি দিলে অবশেষে সব মেনে নেয়। আপনার বোনকে আমার সাথে মানায়? একবার ভালো করে দেখুন তো। রাস্তায় একসাথে হাঁটলেও লোক হাসাহাসি করে। এর সাথে সারা জীবন থেকে আমার জীবন আমি নষ্ট করতে চাই না। সেটা বিয়ের আগে মনে ছিল না? আমার বোনকে তো দেখেই বিয়ে করেছিলে, তাহলে আজ এত খারাপ লাগছে কেন? ভুল করেছি, নিজের ভুল শুধরে নিচ্ছি। এবার আপনার বোনকে নিয়ে বিদায় হন। যাবো তো অবশ্যই, তবে এর ফল ভোগ করার জন্য তৈরি থাকো। মনির নিতুর হাত ধরে বেরিয়ে গেল। লাইলা আফরোজ কোনো কথাই বললেন না। ছেলের এমন অমানবিক সিদ্ধান্তেও তার কোনো হেলদোল নেই। ছেলের সাথে কোনো উচ্চবাক্য না করে তিনি উঠে নিজের রুমে চলে গেলেন। সুমন দেশে আসার আগেই লিজা তার বাপের বাড়ি চলে গিয়েছে। সুমন কয়েকবার আনতে গেলেও সে আসেনি। আজ সুমনের কাছে ডিভোর্স পেপার এসেছে। লিজা সুমনকে ডিভোর্স দিয়েছে। সুমন কি করবে কিছুই বুঝতে পারছে না। তার দিশেহারা লাগছে। জায়েদের কাছে কয়েকবার কল দেওয়ার পরেও জায়েদ কল রিসিভ করল না। তাই বাধ্য হয়ে নিতুকেই কল করল সুমন। আসসালামু আলাইকুম ভাবি, আমি সুমন বলছি, চিনতে পেরেছেন? নিতু মলিন হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, চিনতে পেরেছি। কুশল বিনিময় শেষে সুমন ইতস্থিত গলায় বলল, ভাবি জায়েদকে একটু ফোনটা দেয়া যাবে? খুব জরুরি কথা বলা ছিল। নিতু দীর্ঘশ্বাস ছেড়ে মলিন গলায় বলল, আমি তো আমাদের বাড়িতে ভাই। আপনার বন্ধু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার সাথে নাকি সংসার করবে না। আজ তালাকের নোটিশও পাঠিয়েছে। আমার সংসারটা ভেঙে গেছে ভাই। নিতু কান্নায় ভেঙে পড়ল। হতভম্ব সুমন কি বলবে কিছুই বুঝতে পারল না। অস্পষ্ট গলায় বলল, লিজেও আমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে ভাবি। দুজনেই একদিনে আমাদের ডিভোর্স দিয়েছে। আমি তো জানিও না আমার অপরাধটা কি। নিতু স্তব্ধ হয়ে ফোন কানে নিয়ে বসে রইল। সব কিছু পানির মতো পরিষ্কার এখন তার কাছে। তার মানে তাদের অগোচরে এসব চলছিল। ঘৃণায় গা গুলি উঠল তার। নিতু সাড়া না পেয়ে সুমন অস্থির গলায় বলল, ভাবি আপনি বুঝতে পারছেন ওরা আমাদের কতটা বাজেভাবে ঠকিয়েছে? আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ওরা এই নোংরা খেলা খেলেছে। বুঝতে পারছি ভাই, এখন কি করব বলুন? ওদের কি এভাবেই ছেড়ে দিব? কক্ষনো না ভাবি, ওদের আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। আমি প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করেছি, আর সেই টাকায় ওরা ফুর্তি করেছে। ওদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করে আমি দেশ থেকে যাব না। কিন্তু আমাদের ধারণা তো ভুলও হতে পারে। সত্য মিথ্যা আমি বের করে ফেলবো ভাবি, রাখছি। রাগে কাঁপছে সুমন। প্রিয় মানুষের প্রতারণায় শরীর মন বিষিয়ে যাচ্ছে। জায়েদ আর লিজা দুজনকে ডিভোর্স পেপার পাঠানোর পরপরই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তারা। 3 মাস পরে ডিভোর্স এমনিতে কার্যকর হয়ে যাবে। লাইলা আফরোজ দরজা খুলে কপাল কুঁচকে ফেলল। ছেলের পাশে লিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক গলায় বলল, লিজা এখানে কি করছে? আর তোমরা এই বেশে দাঁড়িয়ে আছো কেন? জায়েদ হাসি মুখে বলল, আমি লিজাকে বিয়ে করেছি মা, ও এখন তোমার পুত্রবধূ। আমাদের ভেতরে ঢুকতে দাও। লাইলা আফরোজ চুপচাপ দরজা থেকে সরে দাঁড়ালেন। ছেলের কার্যকলাপ কিছুই তার মাথায় ঢুকছে না। তুমি ওকে কিভাবে বিয়ে করতে পারো? ও তো তোমার বন্ধু সুমনের স্ত্রী। লিজা লাজুক গলায় বলল, আমি সুমনকে ডিভোর্স দিয়েছি মা। লাইলা আফরোজ কপাল কুঁচকে বলল, ও, তার মানে তোমাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল? পরকীয়া করছিলে তোমরা? জায়েদ কিছু বলবে, তার আগেই সেখানে সুমন সহ মনির আর নিতু চলে এসেছে। জায়েদ কিছু বলতে গিয়েও থেমে গেল। লিজার চোখ মুখে ভয় বিরাজ করছে। নতুন জীবনের জন্য শুভকামনা দিতে এলাম। বাসরটা না হয় জেলে কাটালে, ওটাই তোমাদের উপযুক্ত জায়গা। জায়েদ আমতামতা করে বলল, মানে কি বলতে চাইছিস? মনির বিদ্রুপের গলায় বলল, এত সহজ কথাগুলো বুঝতে পারছো না? আমার বোন আর নিজের বন্ধুকে ঠকিয়ে যে নোংরা খেলায় তোমরা মেতেছিলে, তার দাম তো দিতেই হবে। পুলিশ আসছে, যাতে পালিয়ে যেতে না পারো তাই আমরা এখানে তোমাদের পাহারা দেব। জায়েদ ধাক্কা দিয়ে ওদের বের করে দিতে চাইল। তখনই নিতু জায়েদের গালে কষে একটা থাপ্পড় মারল। জায়েদের দিকে রক্তচক্ষু নিয়ে বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুই হচ্ছিস সেই কুকুর। তোর নতুন বউ জানে তুই এর আগে অনেকবার পরকীয়ায় জড়িয়েছিলি? সেখানকার মানুষ তোকে মেরে ধরে পুলিশে দিয়েছিল। এই আমি তোকে ছাড়িয়ে এনেছিলাম। আসলে তুই ওর মতো মেয়েকেই ডিজার্ভ করিস। এবার বাকি প্রেমটা জেলের ভিতরেই করিস। তোকে আমি বাইরের আলো বাতাস সহজে দেখতে দিব না। যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর চাইলেই কিছু বদলানো যাবে না।
তাই সবকিছু মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। নিতু হালকা হেসে বলল, আমি তো আপনার কথা ভুলেই গিয়েছিলাম। আপনি তো সেই বিষাক্ত সাপ যাকে সারাদিন দুধকলা দিয়ে পুষলেও সুযোগ পেলে ছোবল বসিয়ে দেয়। চিন্তা করবেন না, ছেলের সাথে আপনারও যাওয়ার ব্যবস্থা করেছি, সবাই একসাথেই থাকতে পারবেন। কেউ আর কিছু বলার সাহস পেল না। এখন শুধু পুলিশ আসার অপেক্ষা। এই মানুষগুলোর শাস্তি দেখতে পেলে অবশেষে মন শান্ত হবে। আমাদের সমাজে পরকীয়া ক্যান্সারের মতো মাথাছাড়া দিয়ে উঠেছে। হাজার হাজার সংসার এই পরকীয়ার বিষাক্ত ছোবলে নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিজের চরিত্রকে হেফাজত করুন। স্বামী স্ত্রী উভয়েরই একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। তাহলে অন্য কারোর কাছে ভালোবাসা খুঁজতে হবে না।